এখন আব্দুল হামিদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে, কিংবা আব্দুল হামিদ দেশে ফেরার পর কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, বা এটিকে সরকার কিভাবে দেখছে সেটি জানার জন্যে 31 দিন আগে মধ্যরাতে তিনি যখন দেশ ছেড়েছিলেন তাকে নিয়ে কিন্তু সারা দেশে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল। সমালোচনা হয়েছিল, বলা হচ্ছিল তিনি পালিয়ে গেছেন, বিচার থেকে বাঁচতে পালানোর পথকে তিনি বেছে নিয়েছেন। 31 দিন পর তিনি যখন দেশে ফিরে এলেন তাকে নিয়ে আবারও সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এখনকার আলোচনার সঙ্গে অতীতের আলোচনার বেশ তফাৎ রয়েছে। আগে যেমনটি বলা হচ্ছিল যে তিনি পালিয়ে গেছেন, এখন তার দেশে ফেরায় সেই অভিযোগটি অসত্য বলেই প্রমাণিত হয়েছে। পাশাপাশি তার পরিবার যেটি দাবি করছিল যে তাকে চিকিৎসার জন্য উন্নত দেশে নিয়ে যাওয়া হয়েছে, সেটিরই সত্যায়ন করলেন তিনি ফিরে এসে। এছাড়া একজন স্বচ্ছ রাজনীতিক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার যে অবস্থান রয়েছে সেটির যেন প্রতিফলন ঘটেছে তার দেশে ফেরায়। বলছিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের কথা। আপনারা ইতিমধ্যে জানেন যে রোববার দিবাগত মধ্যরাতে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দেশে ফিরে এসেছেন 31 দিনের মাথায়। এর আগে গত 7 মে দিবাগত রাতে অর্থাৎ 8 মে দিনের প্রহরেই তিনি দেশ ছেড়েছিলেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। তার পারিবারিক সূত্রে জানা গেছে তিনি এখন এতটাই অসুস্থ যে তার ওজন কমে 54তে গিয়ে দাঁড়িয়েছে। তিনি তার আগের যে প্যান্ট কিংবা শার্টগুলো রয়েছে সেটি আর পরতে পারেন না, সে কারণে তাকে কিন্তু এখন লুঙ্গি এবং শার্ট পরে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তিনি গিয়েছেনও একই পোশাকে, এসেছেনও একইভাবেই। এবং বিমানবন্দরে যখন তিনি গতকাল আসেন তখন কিন্তু তাকে হুইল চেয়ারে করে বিমান থেকে নামাতে হয়েছিল। তার দেশে ফেরার পর গণমাধ্যমের কর্মীদের একটি দিন গেল বেশ ব্যস্ততায়। তাদের মধ্যে উৎসুক মনোভাব দেখা গেছে সরকারের বক্তব্য জানতে। বিশেষ করে এখন আব্দুল হামিদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে, কিংবা আব্দুল হামিদ দেশে ফেরার পর কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, বা এটিকে সরকার কিভাবে দেখছে সেটি জানার জন্যে। এর কিন্তু মোক্ষম জবাব দিয়েছেন বাংলাদেশের এখন এই মুহূর্তে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সেই উত্তরে যাওয়ার আগে আমরা একটু দেখতে চাই গণমাধ্যমের এই উৎসুক মনোভাবকে সিনিয়র সাংবাদিকরা কিভাবে দেখছেন। বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর তিনি তার ফেসবুক পেজে সোমবার একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি যা লিখেছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, লোকটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, চিকিৎসা শেষে ফিরলেন মধ্যরাতে সাধারণ যাত্রীর মতো লাইনে দাঁড়িয়ে, ভোরে বাসায় ফিরলেন, না কোনো পুলিশ না কোনো প্রোটোকল, আর টোকাই সাংবাদিকরা ছুটছে স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে, উনি জেলের বাইরে কেন? কিন্তু কেউ জিজ্ঞেস করছে না ভুয়া মামলাটা কেন দিল, তিনি কেন প্রোটোকল পাবেন না, কেন তার বিদেশ যাওয়া আসা নিয়ে এত প্রশ্ন। যখন সাংবাদিকতা টোকাইদের হাতে পড়ে তখন অন্যায় রাজনীতি বুক ফুলিয়ে হাঁটে। যেখানে অন্যায় প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেখানে ন্যায়ের জবাব চাপা পড়ে যায়। অর্থাৎ তার এই বক্তব্য থেকে পরিষ্কার যে সাংবাদিকরা যে প্রশ্ন বানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জর্জরিত করলেন সেটি কতটা যৌক্তিক ছিল। দেখুন, আব্দুল হামিদ একজন অশীতিপর একজন রাজনীতিক এবং একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের যদি সাবেক রাজনীতিক হিসেবে, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তাকে যদি আপনারা নাও গুরুত্ব দেন, একজন সিনিয়র মানুষ হিসেবে কিন্তু তার সম্মান পাওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের অসামান্য অংশ, মহান মুক্তিযুদ্ধে তিনি কিন্তু একজন অগ্রগামী মানুষ। সেই হিসেবে হলেও আব্দুল হামিদের প্রতি আমাদের কিন্তু সম্মান দেখানোর একটু সুযোগ রয়েছে। হ্যাঁ, এ কথা ঠিক যে তিনি যদি দোষী হন সেই দোষের জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে কি মামলাটি হয়েছে সেটি একটু আমি আপনাদেরকে বলবো। তার আগে চলুন আমরা দেখে নেই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সে তার বক্তব্যে কি বলেছেন। দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যে দোষী হোক না কেন, কাউরই আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে প্রশ্নটি সাংবাদিকরা করেছিলেন যে তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন তিনি বলেছেন যে নির্দোষরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আব্দুল হামিদের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের উদ্দেশ্য করে এই উপদেষ্টা বলেন যে আপনারাই বলেছেন কোনোভাবেই যেন নির্দোষ কেউ শাস্তি না পান, অযথা গ্রেপ্তার না হন,
আমরা সেভাবেই কাজ করছি। তিনি জানান কেউ যেন হয়রানির শিকার না হন সেজন্য যাচাই বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার পর যাচাই বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের 3 সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে বলেও তিনি সাংবাদিকদেরকে আশ্বস্ত করেন। দর্শক, এই ছিল আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার তার বিষয়ে বক্তব্য, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। সাংবাদিকদের এই ধরনের অনভিপ্রেত প্রশ্নের বিপরীতে কিন্তু তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন বলে আমরা মনে করি। আব্দুল হামিদের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি একটু আমি আপনাদেরকে বলতে চাই। আব্দুল হামিদের বিরুদ্ধে মামলাটি হয়েছে তার নিজ জেলা কিশোরগঞ্জ সদর থানায়। মামলাটি হয়েছে গত বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছোড়া হয়েছে, সেই গুলিতে যারা আহত হয়েছেন তেমনি একজন আহত ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেছেন। তার নাম হচ্ছে তহমুল ইসলাম মাজহারুল, বয়স 27। বলা হচ্ছে তিনি স্থানীয় বিএনপির একজন কর্মী, আন্দোলনে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বা আহত হয়েছিলেন। ওই মামলায় আসামি করা হয়েছে আব্দুল হামিদ সহ 124 জনকে। এছাড়াও 200 থেকে 250 জন অজ্ঞাতনামা পরিচয়ে আসামিদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলার প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা। তৃতীয় নামটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তারপর আছেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর পুত্রকন্যা, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন মন্ত্রী, এমনকি বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর যারা বিভিন্ন উপদেষ্টা ছিলেন তাদের নামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যা হোক, এই মামলাটি করা হয়েছে 124 জনের বিরুদ্ধে। একটু খেয়াল করুন, যেখানে অভিযোগ করা হয়েছে যে এই মামলার আসামিদের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি ছোড়া হয়েছে যখন তারা এটি নিয়ে মিছিল করছিল। তখন কথা হচ্ছে অ্যাডভোকেট আব্দুল হামিদকে এই মামলায় যে দোষী সাব্যস্ত করার জন্যে যে ধরনের প্রমাণ বা উপাত্ত সেটি কি পর্যাপ্ত রয়েছে কিনা। কারণ আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতির পদ থেকে অবসরে গেলেন তখন কিন্তু তিনি বলেছেন যে তিনি আর রাজনীতি করবেন না বা রাজনীতিতে আর যুক্ত হবেন না। সরাসরি বঙ্গভবন থেকে তিনি কিন্তু ঢাকার নিকুঞ্জতে তার যে বাসভবন সেখানে এসে উঠেছেন। এখন তার বিরুদ্ধে যে মামলাটি হলো তখন তিনি কোথায় ছিলেন? ঢাকায় ছিলেন না কিশোরগঞ্জে ছিলেন? মাঠ পর্যায়ে যারা গুলি ছুড়ল, পুলিশ বলুন কিংবা সরকারি যে তৎকালীন দল ছিল তাদের সহযোগী সংগঠনের বা ছাত্র সংগঠনের যদি কেউ গুলি ছুড়ে থাকে সেটি কি আব্দুল হামিদের নির্দেশে ছোড়া হয়েছে কিনা সেটি কিন্তু প্রমাণ সাপেক্ষ। তার আগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এর মধ্যে সরকারের বড় কোনো কৃতিত্ব রয়েছে বলে আমাদের আসলে মনে হয় না, কিংবা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু মনে করেন না। এবার আসুন এই 124 জনের বিরুদ্ধে যে মামলাটি দেয়া হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়ে কিছু কথা বলা যাক। এই মামলাগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে সারা দেশে বেশ সমালোচনা শুরু হয়েছে। সরকার তরফে বলা হচ্ছে যে এই ধরনের মামলা হওয়ার ফলে প্রকৃত দোষী যারা আছেন তারা কিন্তু আড়ালেই থেকে যাবেন, কিংবা এই সমস্ত মামলা যখন ধোপে টিকবে না, আইনে টিকবে না, বা আদালতে যখন এগুলো ট্রায়াল হবে তখন যখন এগুলো খুব বেশি পালে হাওয়া পাবে না, এই মামলার কারণে প্রকৃত দোষী যারা তারাও কিন্তু পরিত্রাণ পেয়ে যাবেন। তার মানে হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে যখন রাজনৈতিক ব্যক্তিদেরকে এই ধরনের মামলায় আসামি করা হয় তার আগে তার যথাযথ প্রমাণ রয়েছে কিনা, উপাত্ত রয়েছে কিনা সেটি কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। তা না হলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, জীবনের অমূল্য সম্পদ চোখ হারিয়েছেন, সেই সমস্ত মানুষগুলোর উপর যে অন্যায় হয়েছে তার প্রতি কিন্তু অবিচার করা হবে এ ধরনের গড়পড়তা মামলার কারণে। বিষয়টি যারা মামলা করছেন এবং যারা এই মামলাগুলো নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হচ্ছেন তাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। দেখুন, আব্দুল হামিদের রাজনৈতিক পরিচয় কি, কিংবা আব্দুল হামিদ বিগত সময় কি করেছেন সেটি যদি আপনার সামনে আনেন তাহলে অবশ্যই দেখতে হবে যে রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকা অবস্থায় তিনি অন্যায়ভাবে কোনো কিছু করেছেন কিনা, আইনের অপব্যবহার করেছেন কিনা, ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা, কিংবা বেআইনি কিছু করে তিনি এমন কোনো ত্রাস, অন্যায়, অত্যাচার বা বিরোধী মতকে দমনের জন্য কোনো কিছু রাষ্ট্রযন্ত্রের কোনো কিছু ব্যবহার করেছেন কিনা সেটি যদি যথার্থ প্রমাণ আপনাদের কারো কাছে থাকে, কিংবা সেটি যথার্থ প্রমাণ যদি কোনো পক্ষের কাছে থাকে, তারা কিন্তু তা নিয়ে আব্দুল হামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে মামলা করতে পারে। কিন্তু এভাবে যদি গড়পড়তা মামলা দেয়া হয় বা মামলায় আসামি করা হয় তাহলে তার যদি অপরাধ থেকেও থাকে
তা থেকে কিন্তু তিনি পরিত্রাণ পেয়ে যাবেন। এই বিষয়টি ভাবার সুযোগ রয়েছে। সর্বশেষ একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যে কথাটি বলতে চাই, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা। আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি কিংবা আওয়ামী লীগের সাবেক সাংসদ অথবা জাতীয় সংসদের সাবেক স্পিকার, সব পরিচয়ের বাইরে তিনি কিন্তু দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক। সেই বিষয়টি গণমাধ্যমের ভুলে গেলে কিন্তু চলবে না। তার যে ছবি গণমাধ্যমে এসেছে তা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন রোগে শোকে। এই অবস্থায় তাকে গ্রেপ্তার করে যদি সরকার কোনো কৃতিত্ব সরকারের অর্জন করার সুযোগ থাকে, সেটি অবশ্যই সরকার করত। কিন্তু এখানে অবশ্যই বিবেচনার বিষয় রয়েছে তার বয়স এবং তার পারিপার্শ্বিক অবস্থা। মিডিয়া তাদের প্রশ্ন তারা করবে, প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ, সাংবাদিকদের কাজ। কিন্তু এমন কোন প্রশ্ন করা যাবে না যেই সমস্ত প্রশ্নের কারণে গণমাধ্যমের দিকে মানুষ আঙুল তুলতে পারে। ভবিষ্যতে আমাদের সহকর্মীরা আরও বেশি সচেতন হবেন বলেই আমি মনে করি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।